যে হোল থিং ইজ অর্কেস্ট্রেটেড, এটা স্বতঃস্ফূর্ত কোনো বিষয় ছিল না। তাহলে কি আপনি মনে করেন যে তারা বিডিআর সদস্য ছিলেন না যারা আসলে হত্যাকাণ্ডে না, ছিলেন? আমি 200% শিওর দ্যাট দে ওয়্যার নট বিডিএস সোলজার্স। বিডিআর বিদ্রোহের যে তদন্ত সেটি আওয়ামী লীগের সময় হয়েছিল, আবার সেটি এই অন্তর্বর্তী সরকারের সময়ও হলো। সেখানে এখন শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে এবং সাবেক মন্ত্রী বা আওয়ামী লীগের নেতাদেরকে বিভিন্ন জনকে আসামি করা হচ্ছে। আমি আসলে এই প্রশ্নটি করতে চাই যে আপনি কি মনে করেন, আগেও একটা তদন্ত হলো, আবার আপনাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব ছিলেন তারও নেতৃত্বে একটা তদন্ত হয়েছিল যেটিও প্রকাশিত হয় নাই। আসলে কোনটি বিশ্বাসযোগ্য কোনটি নয়? আমি নিজে এই বাহিনীতে চাকরি করেছি প্রায় 3 বছর, এবং মোটামুটি একটা উচ্চ পজিশনে ছিলাম। আমি তখন সেক্টর কমান্ডার। আমি এই বাহিনীকে খুব ভালো করে জানতাম, এবং আমি এদের অতীত জানি, ইতিহাস জানি, এবং এরা অত্যন্ত দক্ষ, কার্যক্ষম একটা ডিসিপ্লিন ফোর্স। বিডিআর এর যে হত্যাকাণ্ড হয় ওই সময় আমি বলবো যে আমি ছিলাম ডাইরেক্টর মিলিটারি অপারেশন, যার কাজ ছিল বাংলাদেশ সেনাবাহিনীর যত রকম অপারেশন আছে সেটাকে পরিকল্পনা করা এবং এটাকে সে সিদ্ধান্ত অনুযায়ী পরিচালনা করা। আমি শুনেছি, আমি অবশ্য বিডিআর এ কখনো চাকরি করি নাই, আমি শুনেছি বিডিআর অফিসার যারা তারা বিশ্বাসই করতে পারে না যে বিডিআর এর সৈনিক এই কাজটা করতে পারে। তারা বলে অসম্ভব, কারণ বিডিআর এর সৈনিকরা সেনাবাহিনীর সৈনিকের থেকেও তারা বেশি লয়াল এবং বেশি ডিসিপ্লিন। এটা তাদের বক্তব্য, আমার বক্তব্য না। আমি জাস্ট আমার বন্ধু বান্ধব, আমার সহকর্মী যারা বিডিআর এ ছিল, যারা দীর্ঘদিন বিভিন্ন সময় বিডিআর চাকরি করেছে, তারা কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। আমার কাছে মনে হয়েছিল যে হোল থিং ইজ অর্কেস্ট্রেটেড, এটা স্বতঃস্ফূর্ত কোনো বিষয় ছিল না। অর্কেস্ট্রেটেড বাই ঠিক হোম? এনিবডি, ভিতর থেকে হতে পারে, বাইরের থেকে হতে পারে, সেটাই তো ইনভেস্টিগেশন। হোল থিং ওয়াজ অর্কেস্ট্রেটেড, এতে কোনো সন্দেহ নেই। আমি কয়েকটা জায়গায় কথা বলি, কয়েকজন অফিসারকে তারা খুঁজছিল, চিনতো না, যেটা শুনেছি আমি জানি না ইনকোয়ারিতে সেগুলো আসবে কিনা। যেমন কর্নেল গুলজার অত্যন্ত মেধাবী একজন অফিসার, যিনি র্যাবে ছিলেন, এবং র্যাবে যে কার্যকরী ব্যবস্থা তারা নিয়েছিল, কর্নেল গুলজার র্যাব ইন্টেলিজেন্স, এবং অত্যন্ত নাম করেছিল ভদ্রলোক, যে তার তাকে খুঁজে খুঁজে বের করে তাকে হত্যা করা হয়েছে। যারা খুঁজছিল তারা কারা? কারণ সে যদি ওই ফোর্সে থাকে, ফোর্সের লোকজন তাকে চিনবে। আমাদের বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেল জানতে পারে না, কিন্তু এনডিটিভি জেনে গেছে যে শাকিল সাহেবকে মারা হয়ে গেছে। কিভাবে সম্ভব? তাহলে কি আপনি মনে করেন যে তারা বিডিআর সদস্য ছিলেন না যারা আসলে হত্যাকাণ্ডে ছিলেন? আমি 200% শিওর দ্যাট দে ওয়্যার নট বিডিএস সোলজার্স। তদন্ত কমিশনের বলা হচ্ছে, প্রতিবেদনে বলা হচ্ছে 921 জনের মতো ভারতীয় ব্যক্তি, তারা আসলে ভারতীয় নাগরিক, তারা এসে ঢুকেছিল বা তারা ছিল বাংলাদেশে এই সময়। ভারত কি চেয়েছিল, সেই 921 জনকে কিভাবে ঢুকানো হয়েছিল, মানে এবং ভিতরে অস্ত্র শস্ত্র সেগুলো কিভাবে গিয়েছিল? বাংলাদেশে ওই সময় বিডিআর সপ্তাহ চলছিল, এবং বাংলাদেশের বিডিআর সপ্তাহতে সপ্তাহ উপলক্ষে ভারত থেকে তারা কিছু উপঢৌকন এনেছিল। এই উপঢৌকন নিয়ে যারা আসছে, ধরা হয় যে বা ধারণা করা হচ্ছে তারাই ছিল এই উপঢৌকনের নামে আসছে ঠিকই, হয়তো অস্ত্রপাতি অন্যভাবে তারা পেয়েছে। নট দ্যাট এই 921 জনকেই যে অস্ত্র থাকতে হবে তা কিন্তু না, বিকজ আপনি বিডিআর এর ভিতরে যেহেতু একটা কথা হচ্ছে যে ওখানে কিন্তু বিডিআর যারা বিদ্রোহ করেছে তাদের কিন্তু একটা গ্রুপ ছিল, তারা মুখে গামছা টামছা বেঁধেছিল। প্রশ্ন হচ্ছে সে তার এই ডিমান্ডটা যদি লেজিটিমেট হয় তাহলে সে গামছা বাঁধবে কেন? গামছা বাঁধার কথা না তো। তার মানে করে ব্যবস্থা না নেওয়া হয় তার বিরুদ্ধে। না, ব্যবস্থা প্রথম কথা হচ্ছে তাহলে তার মানে কি শুরুতেই কি উদ্দেশ্যই ছিল কিল করা? আমাদের সৈনিকদের তো তারা তো রাগ করে বা তারা তাদের অভিযোগ জানায়, এটার জন্য তারা মুখ ঢাকে না। কিন্তু তারা কারা, যে কি, কোথায় সে কে সে? এগুলো অনেকগুলো আমরা বাইরে থেকে যেগুলো শুনেছি, পত্রিকা দেখেছি, সেটা নিয়ে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমার মনে হয় যে it is orchestrated, it had to be orchestrated, it is orchestrated। এবং
আহ, যে অ্যাকশনগুলো নেওয়া হয়েছে, দ্যাটস নট দি অ্যাকশন একটা ট্রেন সেনাবাহিনী উড টেক। এবং প্রধানমন্ত্রী যে সময়টা কিল করলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যে সময়টা কিল করলেন, এটা এনকারেজ করেছে টু গো ফর ফার্দার অ্যাকশন। আমি তো এই যে ফোর্সে চাকরি করেছি, দে ভেরি স্পিরিটেড পিপল। এবং যত কিছুই হোক, কারণ ওই সময় অনেক গুঞ্জন উঠেছে, এই দাবি ওই দাবি সেই দাবি, যত কিছুই হোক, এই ফোর্সের ইতিহাস অত্যন্ত লম্বা। সবচেয়ে প্রাচীন ফোর্স যদি বাংলাদেশে থাকে, এটা হচ্ছে এখনকার বিজিবি বলেন, তখনকার বিডিআর বলেন, এটা অনেক পুরনো। এবং তারা অত্যন্ত প্রাউড। হঠাৎ করে এই কারণে তারা জীবনের এই ফোর্সের ইতিহাসে নেই যে তারা কখনো কোনো অফিসার বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানেনি বা তার গায়ে হাত তুলেছে। তাহলে এটা হঠাৎ করে কেউ বলবো? প্রত্যেকটা ফোর্সের মোটিভেশন থাকে। কিন্তু আবার এই ঘটনার পরে কিন্তু আমি দীর্ঘদিন বিডিআর সোলজার যারা নাকি অপরাধী হিসেবে যাদেরকে ধরা হয়েছিল, আমি কিন্তু তাদের গার্ডের দায়িত্ব ছিল আমাদের, কারণ জেলখানায় এদেরকে নেওয়া যাচ্ছিল না। তো আমরা প্রত্যেকটা ইউনিটকেই আমরা একটা জেলখানা বানিয়েছিলাম, বিভিন্ন রকম বারবেড ওয়্যাট দিয়ে, কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো। মানে বেসিক্যালি প্রোটেক্টিভ ক্যাম্প, কনসেন্ট্রেশন বলবো না, প্রোটেক্টিভ ক্যাম্প। তারা লাইনেই থাকতো, কিন্তু তারা ওই এরিয়ার বাইরে যেতে পারতো না। এবং আমরা সার্চ লাইট দিয়ে সব সময় তাদেরকে গার্ডে রাখতাম। এটা যদি বিডিআর সোলজাররা সবাই যদি বিদ্রোহের মধ্যে থাকতো, তাহলে এই সমস্ত সোলজারকে এইভাবে কন্ট্রোল করা সম্ভব ছিল না। তো এর পেছনে আপনি সেটার কি জন্য উদ্দেশ্য যদি দেখেন? আসলে নানা রকম উদ্দেশ্যের কথা বলা হচ্ছে, আগে পরে বিভিন্ন কিছু বলা হয়েছে, উদ্দেশ্যটা আপনি কি দেখেন? এটা এক ধরনের যদি বলি সাম কাইন্ড অফ রিভেঞ্জ, অথবা এই কিসের ফোর্সের রিভেঞ্জ? দক্ষতা কমানো, বলে পলিটিক্যাল। আমি তো পলিটিক্যাল রিভেঞ্জ কিনা আমি বলতে পারবো না, কিন্তু এই ফোর্সকে আন্ডারমাইন করার একটা প্রচেষ্টা ডেফিনেটলি। আমাদের সাথে আমাদের এর আগে 2001 সাল থেকে এই 2006 সালের মধ্যে দুইবার বর্ডারে আমাদের একটা ভারতের সাথে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বর্ডার ফোর্সের মধ্যে, দুই বর্ডার ফোর্সের মধ্যে। এবং এটা মেইনলি সাধারণত এই ধরনের ছোটখাটো ঝামেলা প্রায়ই হয়ে থাকে। এই ধরেন কাঁটাতারের বেড়ার পাশে এসে তারা নতুন বেড়া তৈরি করছে, অথবা এর মধ্যে একটা ছিল আপনার সিলেটে আর একটা ছিল রৌমারিতে। তো এই দুইটা জায়গায় স্বাধীনতা যুদ্ধে 71-এ একটা নদীর ভিতরে একটা ক্যাম্প করা হয়েছিল। সে নদী ভেঙে ওই ক্যাম্পটা আপনার ভারতের অংশে চলে যায়। তো অ্যাকচুয়ালি কিন্তু এটা বাংলাদেশের অংশ, কিন্তু ভারত ওইটা দখল করেছিল বহুদিন পরে। যখন এই যে জেনারেল জাহাঙ্গীর সাহেব যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ডিজি ছিলেন, তখন উনি এটার যখন সার্ভে করে দেখে যে জায়গাটা ভারতীয়রা দখল করে আছে ওইটা কিন্তু আসলে বাংলাদেশের অংশ। তো যেহেতু ওটা ওরা বাউন্ডারি দিয়ে রাখছিল শুধু, কিন্তু ফিজিক্যালি দখল করে নাই। তো একদিন বাংলাদেশের মানে বিডিআর গিয়ে ওই তাদের যে জায়গাটা, সেই জায়গাটায় তারা একটা ক্যাম্প করেছে। করার পরে এই যে তো তারা খুব ক্ষুব্ধ যে তাদের জায়গাটা নিয়েছে। তো এটার একটা প্রতিশোধ নেওয়ার জন্য ওইখানে কিছু তারা সোলজার, ব্রাহ্মণবাড়ি এলাকায় তারা সোলজার বাংলাদেশের ভিতর ঢুকে যাওয়ার পরে ওখানে বোধহয় গোলাগুলি হয়েছে, হওয়ার পরে কিছু অফিসার বা তাদের সৈনিক মারা গেছে। এটা হলো একটা। এবং যেটা হয়তো নিউজ মিডিয়াতে কোথাও আসে নাই, কিন্তু পরে এটা প্যাচ আপ হয়েছে এবং ভুলটা করেছিল ভারতীয় বাহিনী। তারা মানে বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে গিয়েছিল। এবং বাংলাদেশের ভিতরে সীমানার ভিতরে যদি ঢুকে যে কেউ জায়গা দখল করার চেষ্টা করে, এটা তো বিডিআর এর দায়িত্ব তাকে প্রতিহত করা। সো তারা প্রতিহত করেছে এবং এই রাত্রেবেলা অন্ধকারের মধ্যে কিছু সৈনিক ক্যাজুয়ালিটি হয়েছে বা 2-1 অফিসারও মারা যেতে পারে। এটা হলো একটা। এবং পরে যখন এটা ফ্ল্যাগ মিটিং হয়ে যখন এটা সেটেল হয়েছে, তখন দেখা যায় একটু ভুলটা ছিল তাদের। ঠিক একইভাবে রৌমারিতেও কিন্তু এই কাজটা করেছিল। এবং ওইখানে রৌমারিতে 2001 সালে যখন হয়েছে, তখন এটা বাংলাদেশের যে বিডিআর এর মানে বিএসএফ এর যারা আছে, তারা প্রায়ই ওই ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে ভিতরে এসে ওই বাংলাদেশের মানুষের ধান টান কেটে নিয়ে চলে যায়। তো এটা একটা খুব নর্মাল সিনারিও। তো
ওই সময় হচ্ছে কি শীতের দিনে ওরা ওই যে ধান কাটার জন্য ভিতর ঢুকছে, কিন্তু ওরা বুঝতে পারে নাই যে ওরা অ্যাকচুয়ালি অন্ধকার ছিল, ওরা ঢুকে গেছে বাংলাদেশের অনেক ভিতরে এবং একটা বিডিআর ক্যাম্পের পাশে। এই খবরটা ওই ক্ষেতের যারা জমিতে যারা কাজ করে অনেক ভোরে, তখন তারা টের পেয়েছে যে এরকম ইন্ডিয়ান মানে বিএসএফ ঢুকে গেছে ভিতরে। এটা বিডিআর কে বলছে যে ইন্ডিয়ান কিন্তু অনেক ইন্ডিয়ান বিএসএফ ভিতরে ঢুকে গেছে, আপনারা তাড়াতাড়ি পজিশন নেন, না হলে কিন্তু আপনাদের জায়গাটাকে দখল করে ফেলবে, এরকম একটা কিছু। তো যার ফলে যে ওই রাত্রেবেলা তারা চাতের দিক থেকে ট্র্যাপড হয়ে গেছে এবং ওই ফায়ার খোলার ফলে ওখানে বেশ একটা বড় ক্যাজুয়ালিটি হয়েছে। তো এই দুইটা ক্যাজুয়ালিটি ইন্ডিয়ানরা তারা কখনো এটা মেনে নিতে পারে না, এবং এটা তারা এটার প্রতিশোধ তারা সুযোগ খুঁজছিল। এবং এই 2008 সালে বা 2009 সালে 25 ফেব্রুয়ারি ছিল সেই সুযোগ। কারণ এই ঘটনাগুলো 2001-এর পরে হচ্ছে খালেদা জিয়ার গভর্নমেন্ট আসছে, এবং বিডিআর কিন্তু কখনোই এই 5 বছর বাংলাদেশে মানে বিএসএফ কখনোই বাংলাদেশ বিডিআর এর সাথে কোনোদিন মানে পেরে ওঠে নাই। কারণ বিডিআর কে তখন বিডিআর এর প্রতি বিডিআররা একটা নীতি গ্রহণ করেছিল যে আমাদের এদিকে যদি কোনো সময় ফায়ার করা হয় আমরা কিন্তু তাদেরকে ফায়ার করব। যার ফলে মানে বিডিআর এবং বিএসএফ তারা একেবারে একে অপরের দিকে, মানে বিডিআর কখনো চোখ নামিয়ে কথা বলে নাই, সোজা কথা। যদি বাংলাদেশের একটা মানুষকে তারা অহেতুক মেরেছে, তো এটার জন্য কিন্তু তাদেরকে তার পাল্টা জবাব দিয়েছে বিডিআর। তো এই যে বিহেভিয়ারটা, এটা প্রতিশোধ নিতে তারা এই কাজটা করলো, মানে ওই দুইটা ঘটনার একটা প্রতিশোধ নিতে তারা করলো। তো প্রতিশোধ নিতে এই 57 জন সেনা কর্মকর্তাকে তারা মানে এটাকে র্যান্ডম মেরে ফেললো নাকি তাদের? না, এটা 57 জন সিলেক্ট করে নাই, তারা একটা ম্যাসাকার করে। এটা হলো এটাতে দুইটা জিনিস দেখেন আপনি। একটা হচ্ছে যে প্রথমে বিডিআর কে তাদের মনোবলকে একেবারে পুরো ভেঙে দেওয়া, কারণ এতগুলি অফিসার, এত বড় একটা ইনসিডেন্ট, এবং এই যে অবিশ্বাস যে তৈরি হয়ে গেল যে একটা অথরিটির সাথে সোলজারদের যে একটা ইউনিট, তো অ্যাকচুয়ালি একটা ফোর্স ক্যানট ফাংশন যখন অফিসার এবং সৈনিকের মধ্যে যে মিসট্রাস্ট হয়, এটা তখন এটা ফাংশন করতে পারে না। তো এই যে মিসট্রাস্টটা তৈরি হলো, এই মিসট্রাস্ট হ্যাজ ড্যামেজ দ্য এন্টায়ার ফোর্স এন্ড ইট হ্যাজ উইকেন দেম। তো শুধু তাই না, এই অফিসারগুলি কিন্তু গেছে আর্মি থেকে। সো আর্মির একটা বড় অংশের একটা অফিসার, এই যে প্রায় 13-14 জন ফুল কর্নেল, 2 জন ব্রিগেডিয়ার, 1 জন মেজর জেনারেল, সো মেনি লেফটেন্যান্ট কর্নেলস এন্ড মেজর্স, এগুলো তো বিরাট অ্যাসেট। হঠাৎ করে এটা খালি হয়ে যাওয়া তো মানে চারটিখানি কথা না, ইটস এ হিউজ লস। সেনা প্রধানের ওই সময়কার যে অ্যাকশন, দ্যাট ওয়াজ নট দি কারেক্ট অ্যাকশন। এবং প্রধানমন্ত্রী যেভাবে সময় ক্ষেপণ করেছেন, দ্যাট ওয়াজ নট অলসো কারেক্ট। আপনার মনে আছে, আমি একটা কম্পারিজন দেই, যখন প্রেসিডেন্ট জিয়া নিহত হলেন চিটাগংয়ে এক ধরনের আপরাইজিং এর মধ্যে, তখন যে অ্যাকশনগুলো নেওয়া হয়েছিল চিন্তা করে দেখেন। আলটিমেটাম দেওয়া হয়েছিল যে তোমরা যদি সারেন্ডার না করো তাহলে এই হবে। কিন্তু এইখানে কোনো আলটিমেটাম দেওয়া হলো না, কিছুই দেওয়া হলো না। সেনাপ্রধান বলছেন, ওই তৎকালীন সেনাপ্রধান বলছেন, উনি গিয়েছেন, ওনাকে বসিয়ে রাখা হয়েছে, ওনাকে বসিয়ে প্রধানমন্ত্রী কনফারেন্স করছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে বসিয়ে রেখেছেন। এটাকে কি বলব? প্রধানমন্ত্রী তিনি ছিলেন আপনার ডিফেন্স মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বিডিআর এর তার নিচে থাকার কথা। একটা ঘটনা ঘটছে, জেনারেল ওয়াজ কিল্ড, ডিজি বিডিআর ওয়াজ কিল্ড অ্যালং উইথ আদার্স। টেলিভিশনে দেখাচ্ছে ডাইরেক্ট তাদের কি দাবি দাওয়া ইত্যাদি ইত্যাদি, আপনিও দেখেছেন, আমরাও দেখেছি। তারপরে একজন প্রধানমন্ত্রী, তিনি বিচলিত হবেন না? তিনি কি সাথে সাথে সেনাপ্রধানকে যাওয়ার প্রয়োজন ছিল? তিনি তো ফোন করে সেনাপ্রধানকে বলতেন যে অ্যাকশন নাও, টেক অ্যাকশন। সেনাপ্রধান, আমি মনে করি যে তারও কি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বসে থাকা উচিত ছিল না? তার উচিত ছিল অ্যাকশন নেওয়ার অর্ডার করে তারপরে তিনি প্রধানমন্ত্রীকে জানাবেন। কারণ ওখানে অফিসার, যেটা বললাম, বিডিআর জেনারেল ওয়াজ কিল্ড, দ্যাট ওয়াজ গুড এনাফ। বললেন না রাজনৈতিক অনেক মানে ইন্টারফারেন্স থাকে,
প্রমোশন, বদলি ইত্যাদি ক্ষেত্রে সেই বিষয়টা একটু কথা হচ্ছিল। যখন আমরা এই বিডিআর হত্যাকাণ্ডটা ঘটছিল তখন ডিজি শাকিল তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলছিলেন। বোঝা যাচ্ছিল যে, এবং শেখ হাসিনাও পরে দাবি করেছেন যে এরা আওয়ামী লীগ পরিবারের সন্তান। দেখা যাচ্ছিল তিনি আসলে যেহেতু প্রধানমন্ত্রী তৎকালীন তাকে স্যার সম্বোধন না করে আপা বলছেন, যেটি আসলে দলীয় লোকজন বলেন। তো এরকম দলের এত অনুগত মানুষজন তারা কেন হত্যাকাণ্ডের শিকার হলেন? মানে না, এটা তো আমি শোনেন, এটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন, আমি উত্তর দিতে পারবো না কেন হলেন। এই কেন বের করার জন্য তো ইনভেস্টিগেশনটা কয়েকটা ইনভেস্টিগেশন হয়েছে। আমি মনে করি সবগুলো ইনভেস্টিগেশন দেখা উচিত, এবং এই যে লাস্টে যে ইনভেস্টিগেশন হয়েছে জি সেটাও জনগণকে জানানো উচিত। তাহলে আমরা বুঝতে পারবো যে কেন। এই কেনর উত্তরটাই হচ্ছে ইনভেস্টিগেশন। জি ওয়াই। জি এই অনেক কেন জমে যায়, কিন্তু কেনর উত্তরগুলো আসলে শেষ পর্যন্ত কিছুটা আসে, কিছুটা বাকিটা আসে না।